ওই 3 দিন আমরা দেখলাম যে কোনো স্টেট নাই কার্যত, কোনো নিরাপত্তা বাহিনী নাই, আর্মি ডিপ্লয়েড আছে, কিন্তু সেটাও নিশ্চয়ই দেশের সর্বত্র না। এটা নিশ্চয়ই একটা খুবই পজিটিভ কথা। কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের গত 9 মাসের আমলে নানান জায়গায় খুব দুঃখজনকভাবে মবের ঘটনা ঘটছে, মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে। তো একজন অভ্যুত্থানের অংশীদার হিসেবে, অংশগ্রহণকারী একজন হিসেবে এই ব্যাপারটা বা মানে এই ব্যাপারে সরকারের যে তৎপরতা, আপনি কি সরকারকে মব নিয়ে উদাসীন মনে করেন, নাকি মনে করেন যে আসলেই বাংলাদেশে ঠিক ফার রাইট বলবো কিনা জানি না, কিন্তু মানে মব এত বেশি শক্তিশালী হয়ে গেছে কিনা যে তারা আসলে এতগুলো ঘটনা ঘটাইতে পারলো? আপনার পর্যবেক্ষণটা জানতে চাই আর কি, যে আমরা 3 দিনে এত বিশ্রী ঘটনা দেখি নাই, যেটা আমরা স্টেট আসার পরে আবার দেখছি। আসলে প্রথম দিকে যেটা হয়, আসলে যে কোনো জিনিসের শুরুর দিকের স্ফুরণটা খুবই নরম থাকে। ওই নরম সময় আসলে আপনার বিভিন্ন ধরনের বাস্তবতাকে সামনে এনে দেয় না, কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে আসলে বিভিন্ন অংশ, বিভিন্ন সুবিধাভোগী পক্ষ, যারা আপনি দেখবেন ইতিহাসে বিভিন্ন সুবিধাভোগী পক্ষ তৈরি হয়, যারা হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানী পক্ষ, আসলে বিভিন্ন জায়গায় তাদের আখের গোছায়। আমি এই পুরো 9 মাসের, আপনি যেই মবের কথা বলতেছেন বা আইন শৃঙ্খলা অবনতির কথা বলতেছেন, আমাদেরকে বুঝতে হবে যে এই সময়টা একটা ফ্র্যাজাইল সময়। আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে হচ্ছে গিয়ে রাজনৈতিক দল এবং হচ্ছে বাংলাদেশের জনগণ এক ধরনের সামগ্রিক ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতার এবং গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় তাদেরকে দায়িত্বভার দিয়েছি, সেই জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে জননিরাপত্তা ইস্যুতে কাঙ্ক্ষিত সাফল্য দেখাতে পারছে না। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদেরকে একই সাথে এটাও দেখতে হবে যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, একটা সর্বজনবাদী বাংলাদেশ রাষ্ট্র, এই রাষ্ট্রের বিরুদ্ধে কোন কোন গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে, তাদেরকে আইনের আওতায় এবং এই রাষ্ট্রকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করে তাকে প্রপার জাস্টিস সিস্টেমের ভিতরে আনা এখন মৌলিক কাজ। আমাদের বেশ কিছু প্রায়োরিটির কাজ আসলে ঠিক করতে হবে বলে আমি মনে করি। সেখানে জুলাই অভ্যুত্থানের আহত এবং হচ্ছে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের একটা দায় আছে। আমাদের দায় হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা ইস্যু এবং একই সাথে গণতান্ত্রিক রূপান্তরের যেই প্রচেষ্টা এবং হচ্ছে সামগ্রিকভাবে যেই রাজনৈতিক ঐক্যমত্য এবং সামনের পথ চলা, এভাবেই আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে। সেই জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে খুবই কঠোরভাবে জননিরাপত্তা ইস্যুকে অ্যাড্রেস করতে হবে। আপনি একই সাথে দেখবেন এই সময়ে হচ্ছে নারীর প্রতি সহিংসতা বেড়েছে, মব জাস্টিসের ঘটনা বিচ্ছিন্নভাবে নয়, অনেকভাবেই ঘটতেছে, এবং একই সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও ঘটতেছে, এবং কালো আইনগুলোও হচ্ছে ডেমলিশ হচ্ছে না। এবং হচ্ছে আমরা আকাঙ্ক্ষা করি অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই অভ্যুত্থানের ভাষা বুঝতে পারবেন। আচ্ছা, আপনি মব জাস্টিসের সাথে নারী সহিংসতার কথাটাও বললেন। আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে নারী সংস্কার কমিশনের রিপোর্টটা আসার পরে অন্যান্য রিপোর্টের ক্ষেত্রে যেটা হয়নি, নারী সংস্কার কমিশনের রিপোর্টের ক্ষেত্রে সেই ঘটনা ঘটেছে। নানান জায়গায় সভা সমাবেশ হয়েছে এবং হেফাজতে ইসলাম একটি সমাবেশ করে সেখানে খুব কুরুচিপূর্ণ ভাষায় সেই কমিশনের মেম্বারদেরকে গালি দিয়েছে। তো এই যে
এবং আরও একটা জিনিস একই সাথে অ্যাড্রেস করি, এই 2-3টা বিষয় যে আমরা দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জড়ো হলেন বেশ কিছু মানুষ, হাসান আব্দুল্লাহ আহ্বান করেছিলেন সেটা। পরবর্তীতে সেখানে এনসিপির নানান কর্মী এবং পরবর্তীতে সেখানে এনসিপির কর্মীরা, জামাতের নানান বর্গের কর্মীরা এসে জড়ো হলেন, যদিও দল হিসেবে কেউই আসেননি। যখন আওয়ামী লীগ নিষিদ্ধের খবর এলো, তো সেখানে জড়ো হওয়া কিছু আন্দোলনকারী সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলেন, এবং আপনি নিশ্চয়ই ফুটেজটাও দেখেছেন যে তাদের কীভাবে বাধা দেওয়া হচ্ছিল। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে আপনি একই সুতোয় বাধা এভাবে দেখেন নাকি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন? আপনার পর্যালোচনা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রথমে যেই জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যে আমি আগে ছোট ছোট করে অ্যাড্রেস করি। প্লিজ প্লিজ। আওয়ামী লীগকে হচ্ছে রাজনৈতিকভাবে আমরা কিভাবে ট্যাকেল করব, কিভাবে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করব, সেই বিষয়ে সমাজে বিভিন্ন ওয়ে আউট আছে আলোচনায়, যে কিভাবে হবে, সেটিকে বিচার করে হবে নাকি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে হবে, সেইভাবে আলাপ করা আছে। তো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এইটা হচ্ছে একটা রাজনৈতিক দাবি, এবং হচ্ছে গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার এবং আওয়ামী লীগের দল হিসেবে বিচার, জুলাই হত্যাযজ্ঞের যে বিচার, সেই জুলাই হত্যাযজ্ঞের বিচার খুবই জরুরি। এবং আমাদের প্রথমতম দাবি, আমরা যারা জুলাই অভ্যুত্থানের রাজপথের ট্রমা নিয়ে হচ্ছে গিয়ে দিন পার করি, আমাদের প্রথম কয়েক মাস আসলে এখনও দেখবেন যে গায়ে কাটা দিয়ে ওঠে, যে প্রথম কয়েক মাস আমরা আসলে খুব বেশি যে ফ্রিলি চলাফেরা করতে পারছি তেমনও না, খুব এক ধরনের অস্বস্তির ভিতরে, ট্রমার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এই ধরনের একটা ঘটনায় আমরা একটা নিশ্ছিদ্র এবং হচ্ছে কঠিন বিচার, এবং হচ্ছে এটা নিয়ে কোনো হচ্ছে প্রশ্ন রাখা যাবে না এমন বিচারই আমরা চাই। এই বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিকভাবে আমরা হচ্ছে নিঃশেষ করে দিতে চাই। এখন যেই প্রশ্নটা গিয়ে দাঁড়ায় যে আওয়ামী লীগ আসলে তাহলে নিষিদ্ধ, নির্বাহী আদেশে হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে এবং বিচারের আগ পর্যন্ত, এটাকে আমরা স্বাগত জানাই। এখন যেই জায়গাটাতে গিয়ে হচ্ছে আপনি দ্বিতীয় ফেজে আলাপ করলেন, এইটা একটা ঐতিহাসিক দ্বন্দ্ব, ঐতিহাসিক ঘটনা হিসেবে আমরা ইতিহাসের বাংলাদেশের ৭১ থেকে বা হচ্ছে তারও আগে ৪৭ থেকে আমরা ২০২৪ পর্যন্ত পর্যালোচনা এবং হচ্ছে কিছু আনসেটেলড হিস্ট্রিক্যাল ডিবেটকে কমপ্লিট করতে পারিনি, যেই কারণে আজকে অনেক অনাকাঙ্ক্ষিত বাস্তবতার আমাদের মুখোমুখি হতে হচ্ছে। ঠিক আছে, এইখানে আমাকে বুঝতে হবে যে আসলে ইতিহাস পাঠ খুবই জরুরি জিনিস। আমি একটু রেফারেন্স টানছি আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী হাওয়ার্ড জিনের। হাওয়ার্ড জিন বলতেছেন ইতিহাস গুরুত্বপূর্ণ। তুমি যদি ইতিহাস না জানো এবং কোনো ঘটনা যদি গতকাল ঘটে এবং তুমি ওখানে যদি না থাকো, এবং এর পরবর্তীতে যে কেউ তোমাকে যা কিছু বোঝাবে সেটাই তুমি মেনে নিতে বাধ্য, কেন গলতকরণ করতে বাধ্য, মেনে নিতে বাধ্য, কেন তোমার কাছে কোনো এভিডেন্স নেই। সুতরাং এই যে এইখানে অমুকের বাংলা তমুকের বাংলা, আসলে আমাদেরকে পর্যালোচনা করতে হবে সেই বাংলার অংশীদারিত্ব ঐতিহাসিক পর্যালোচনায়, ঐতিহাসিক রাজনৈতিক বাস্তবতায় কে কোথায় কোন কখন ছিল। আজ থেকে ৫০ বছর পরে কোনো গণহত্যার দোসর, শেখ হাসিনার দোসর, গণহত্যাকারী শেখ হাসিনার দোসর এসে বলে শেখ হাসিনার বাংলা, তাহলে কি আমরা হচ্ছে মেনে নেব কি? এক্স্যাক্টলি। আপনি অনাকাঙ্ক্ষিত বাস্তবতার কথা বললেন। আমরা বেশ অনেকক্ষণ যাবতই কিছুটা হতাশার আলাপি, আবার অনেক সম্ভাবনার আলাপ করলাম। তো শেষ যেটা জানতে চাই
রাফসান ভাই আপনার কাছে, এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতা কাটাতে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের কী ধরনের পদক্ষেপ হওয়া উচিত, কিংবা আমি বলবো আপনাদের মতো অ্যাক্টিভিস্ট যারা যারা রাজপথে ছিলেন আছেন নানান ইস্যুতে, তাদের কি ধরনের হওয়া উচিত বা আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন আগামী দিনের জন্য, এটা যদি বলতেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। শেষ দিকের একটাই আলাপ যে আমাদের হচ্ছে জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী যেই বাংলাদেশ, সেই বাংলাদেশকে ওই যে সম্ভবত সাইমা ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি বলতেছিলেন সামনে, পুলিশের সামনে দাঁড়ায় জুলাইয়ে, যে গালি দিবেন না, আমাদেরকে ছোট করবেন না, আমরা ঘুমাইতে পারি না, আমার ছাত্ররা মারা যায়। এই যে মানুষকে যে আমরা হচ্ছে গিয়ে ছোট বর্গ করে ফেলতে পারি না, ভাস্কর চৌধুরীর কবিতার মতো, নিরঞ্জন আমার বন্ধু ছিল, তুমি যে নামেই মানুষ মারো, তুমি দিন শেষে মানুষ মারছ। এই বোধটা আমাদের প্রয়োজন। এই বোধের জন্য যেই পুরনো বন্দোবস্তের সংস্কৃতির ভেঙে দেওয়ার আলাপ আমরা করছিলাম জুলাইয়ের আগের থেকে, সেই জুলাইয়ের আগের যেই পুরনো বন্দোবস্ত ভেঙে দেওয়ার জন্য যে সাংস্কৃতিক লড়াই, সেই লড়াইকে আমাদেরকে জোরদার করতে হবে এবং আমাদের পঠন, ইতিহাস পঠন এবং আমাদের রাজপথের এবং হচ্ছে পেশাদারি সক্রিয়তা, যেই সেক্টরে আছি, মানুষের পক্ষে, মানুষের অধিকারের পক্ষের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এবং এর মাধ্যমেই জুলাই শহীদদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কেননা এই গত 9 মাসে সর্বশেষ সংযোজন হয়েছে শহীদ সাম্য, একজন জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে ছুরিকাঘাতে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমি যেভাবেই বলি, সেই রাজপথের যেই জুলাইয়ের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় শহীদ সাম্যদের রক্ত, আবু সাইদের রক্ত, শহীদ ওয়াসিমের রক্ত, শহীদ জুলফিকার শাকিলের রক্ত এবং আমাদের বন্ধু শহীদ তাহির জামান প্রিয়র রক্ত আমরা বৃথা যেতে দিব না। এতটুকুই আমরা আসলে বলতে পারি। ভবিষ্যতের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো, আমরা আপোষ করব না, এতটুকু আশ্বাস আসলে দিতে পারি। বাকিটা ইতিহাস আমাদেরকে রক্ষা করবে, জুলাইকে ইতিহাস রক্ষা করবে। আচ্ছা, আমরা এতক্ষণ শুনলাম, নিশ্চয়ই আমরা সেই মানবিক বোধের লড়াই চালিয়ে যাব নিজের জায়গা থেকে। আর রাফসান ভাই যেমনটা বললেন, ভবিষ্যতের কথা বলবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।